রানী সারাক্ষণ তাদের প্রতিবেশী বিমলা দেবীর বাড়িতে থাকতে পছন্দ করে। বাড়িতে থাকলেই তাকে রান্নাবান্না করতে হয় এবং সংসারের যাবতীয় কাজকর্মও করতে হয়। তাই সকাল হতে না হতেই সে তার প্রতিবেশীদের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সারাটা দিন গল্প করে এবং দুপুরবেলা খাবার খাওয়ার সময় বাড়িতে ফিরে আসে। খাওয়া দাওয়া করার পর ঘুমানো হয়ে গেলে সন্ধ্যাবেলা সে আবার প্রতিবেশীদের বাড়িতে গিয়ে হানা দেয়। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে রানী যখন তৈরি হয়ে বাড়ি থেকে বেরোবে এমন সময়, বৌমা তোমার কি ব্যাপার বলো তো? সকালবেলা তৈরি হয়ে আবার কোথায় চললে? ওই বিমলার বাড়িতে? আমার সংসারে ওই হলো মূল অশান্তির শিকড়, আমার আর ভালো লাগে না। সবসময় বিমলা কাকিমার নামে নিন্দা করবেন না তো, গিয়ে একবার দেখে আসুন। বিমলা কাকিমা ছেলের বউকে চোখের পলকের উপর বসিয়ে রাখে, সবসময় আপনার মতো মুখ করে না। একদম উল্টোপাল্টা কথা আপনি বলবেন না। আজকে বিমলা কাকিমার বাড়িতে আমার নিমন্ত্রণ আছে, কারণ ওনার বিবাহ বার্ষিকী। বাড়িতে খাওয়া দাওয়া করবো না, সারাদিন ওখানেই খাওয়া দাওয়া করব। সে কি, তুমি সারাদিন ওখানেই পড়ে থাকবে? আর আমার সংসারের রান্না বান্নাগুলোর কি হবে? আমার ছেলে খেয়ে দিয়ে অফিসে বেরোবে, সময় মতো খাওয়া আছে, সবকিছু কি আমিই করব? বিমলাকেও সত্যি আমার কিছু বলার নেই। বিবাহ বার্ষিকীতে আমাদের নিমন্ত্রণ না করে শুধু আমার ছেলের বউকে নিমন্ত্রণ করেছে। যাও যাও, তোমাকে যখন খাটাবে তখন বুঝতে পারবে। নিজের সংসারে পড়ে পড়ে মুখ শোনার থেকে লোকের সংসারে গিয়ে গল্প করতে করতে কাজ করা অনেক ভালো। ওরা আমাকে খুব ভালোবাসে। এই বলে রানী তখনই প্রতিবেশীদের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে রানী দেখে যে একেবারে এলাহি আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। সকালবেলা গরম গরম লুচি, আলুর দম, তার সাথে পায়েস এবং অন্যান্য খাবার আছে। এই যে এত দেরি করে আসলে কেন? নিশ্চয়ই তোমার শাশুড়ি মা তোমাকে আটকাচ্ছিল, তাই না? আমি তো বাবা আমার বৌমাকে কোনো কাজই করাই না। সকালবেলা যেখানে যেতে চাই সেখানেই যেতে দিই। আর তোমার শাশুড়ি মাকে দেখো, তুমি বাড়ি থেকে বেরোতেই তোমাকে ঠুকে দেবে। কাকিমা আপনাকে আর কি বলবো, সবাই তো আপনার মতো ভালো মনের মানুষ হয় না। যাই হোক, এত রান্না বান্নার আয়োজন আপনি করলেন নাকি আপনার বৌমা করলো? না না, সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্না করেছি, আর এখন রান্না বান্না শেষ হলো। দুপুরবেলা, রাত্রিবেলা সব রান্নাও হয়ে গেছে। তুমি কিন্তু সারাদিন আমাদের বাড়িতেই থাকবে, খাওয়া দাওয়া করবে, কোনো অসুবিধা নেই। আজকে আর ওই বাড়ির মুখ দেখতে হবে না। আমি আমার বৌমাকে দিয়ে তো কোনো কাজই করাই না। তুমি সারাদিন আমার বৌমার সাথে গল্প করবে। এমন কথা শুনে রানী খুবই খুশি হয়। সে তখনই তার প্রতিবেশীদের সাথে বসে ব্রেকফাস্ট করে নেয়। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে বৌমা, তুমি রানীর সাথে রান্নাঘরে গিয়ে সব বাসনপত্রগুলো ধুয়ে নেবে, কারণ আমার আর বাসন মাজার সময় নেই। আমাকে আরো অনেক কাজ দেখতে হবে। রানী, তোমাকে বাসন ধোয়ার কথা বললাম, তুমি রাগ করলে না তো? না না কাকিমা, আপনি তো আমার নিজের মায়ের মতোই। আপনি সকালবেলা থেকে এত ভালো মন্দ রান্না করে আমাদের খাওয়ালেন, আর আমি বাসন পরিষ্কার করতে পারবো না? এটা আবার হয় নাকি? আমি আর সুমনা দুজনে মিলে সব বাসন ধুয়ে দিচ্ছি। এই কথা শুনে বিমলা দেবী খুবই খুশি হয়। খাওয়া দাওয়া হয়ে গেলে তারা রান্নাঘরে যায় এবং দুজনেই গল্প করতে করতে বাসন ধুয়ে নেয়। কিছুক্ষণ পর রানী রান্নাঘর থেকে বেরিয়ে বিমলা দেবীর ঘরে যায়। সেখানে গিয়ে সে দেখে যে ঘরটা খুব সুন্দর করে রং করা হয়েছে। দেওয়ালে দামি দামি ছবিও লাগানো হয়েছে, যা দেখে রানীর খুব পছন্দ হয়। তখনই সে বিমলা দেবীর কাছে রঙের দাম থেকে শুরু করে ছবির দাম ইত্যাদি জেনে নেয়। এভাবে রানী সারাদিন গল্প করে, পরনিন্দা পরচর্চা করে এবং প্রতিবেশীর বাড়িতেই খাওয়া দাওয়া করে। তাকে বারে বারে শাশুড়িমা ফোন করলেও সে একবারও ফোন ধরার প্রয়োজন মনে করে না। সেদিন ঠিক রাত্রি 9টার সময় রানী বাড়িতে ফিরে যায়। আমি একটু আনন্দ করতে গেছি, আর আপনি সারাদিন ফোন করে করে আমাকে জ্বালাতন করলেন। এতই যখন আমাকে দেখতে ইচ্ছা হচ্ছিল, তাহলে আমি তো পাশের বাড়িতেই ছিলাম, আপনি ওখানেই যেতে পারতেন। ওদের সাথে পাড়ার কেউ মেশে না, শুধুমাত্র তুমি ছাড়া, তাই আমার যেতে বয়েই গেছে। আর তোমার বুঝি এখন বাড়িতে ফেরার সময় হলো? পাড়ার লোকেরা তোমাকে নিয়ে আজে বাজে কথা বলে, কিন্তু তবুও তুমি প্রতিবেশীদের বাড়িতে গিয়ে পড়ে থাকা ছাড়তে পারবে না, তাই তো? উফ, বাড়িতে আসতে না আসতেই শুরু হয়ে গেল। আমার আর ভালো লাগে না, অসহ্যকর একেবারে। এই বলে রানী ঘরে চলে যায়। কিছুক্ষণ পর বিকাশ যখন অফিস থেকে ফিরে আসে, তখন
জানো, আজকে বিমলা কাকিমার বিবাহ বার্ষিকী ছিল, ওনাদের বাড়িতে গিয়েছিলাম। বিমলা কাকিমার ঘরে কি সুন্দর রং করানো হয়েছে, নতুন নতুন ছবিও লাগিয়েছে, কত দামি দামি জিনিসপত্র কিনেছে জানো। তুমি তো কিছু করতেই পারো না। কতবার বললাম আমাদের বাড়িটা নতুন করে সাজানো দরকার, কিন্তু টাকা খরচার ভয়ে তুমি তো কোনো আওয়াজই দিলে না। সত্যি বিমলা কাকিমার পরিবারকে দেখে শেখা উচিত। সবে মাত্র অফিস থেকে এসেছি, এখন আমার কানের মাথা খেয়ে নিও না প্লিজ। তোমার যখন এতই বিমলা কাকিমার ঘরের রং, ছবি, অ্যালবাম পছন্দ হয়, তাহলে তুমি রাত্রেবেলা বিমলা কাকিমার ঘরে গিয়েই থাকতে পারতে তো। আমার তো কোনো অসুবিধা নেই তাতে। সবসময় এত রাগের কথা বলবে না তো। কোন কুলক্ষণে যে তোমার মতো একটা বর পেয়েছিলাম আমি জানি না। তোমাকে যে কি বলবো আমার কিছু বলার নেই। এই বলে রানী ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করার পর রানী তার শাশুড়ি মায়ের সাথে শপিং করতে যাবে বলে ঠিক করে। কিন্তু এমন সময় বিমলা কাকিমা তাদের বাড়িতে আসে। কি ব্যাপার রানী, আজকে সকালবেলা আমি গরম গরম পাস্তা, চাউমিন রান্না করেছিলাম, কিন্তু তুমি একবারও আমাদের বাড়িতে গেলে না কেন? তুমি আসোনি বলে আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আর হ্যাঁ, আজকে দুপুরবেলা বাড়িতে গরম গরম মাটন বিরিয়ানি রান্না হচ্ছে। তুমি তো খেতে ভালোবাসো, তাই দুপুরবেলা কিন্তু আমাদের বাড়িতে খেতে চলে এসো, কেমন? আমার বৌমা আজকে কোথাও যেতে পারবে না, কারণ আজকে আমার বৌমা আর আমি শপিং করতে যাচ্ছি। আমাদের ঘরের কিছু জিনিসপত্র দরকার আছে, তাই তুই এই খাবার নিয়ে বাড়িতে ফিরে যা। রানী, তুমি তোমার শাশুড়ি মাকে নিয়ে শপিং করতে যাচ্ছ, আর আমাকে একবারও বললে না তো? আমি যখনই কোথাও যাই, কিছু কেনাকাটা করি, সব সময় তোমার কথা মনে পড়ে, আর তুমি আমাকে 1 মিনিটে পর করে দিলে বলো। আমি মানছি আমি তোমার প্রতিবেশী, তবুও আমি কিন্তু তোমাকে আমার নিজের বৌমার থেকেও বেশি ভালোবাসি। না না কাকিমা, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি মাকে বলেছিলাম যে আপনাকে একবার শপিং করতে যাওয়ার কথা বলতে, কিন্তু মা আমাকে বারণ করলো। আমি এবার কি করব বলুন তো? আপনি এত কষ্ট করে আমার জন্য খাবার রান্না করে নিয়ে এসেছেন, তাই আমি কি না করতে পারি? আর হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমি দুপুরবেলা আপনাদের বাড়িতেই খাবো। আর শপিং করতে গিয়ে আমি আর মা যা যা কিনবো আপনার জন্য কিনে নিয়ে আসবো। রানীর এমন কথা শুনে বিমলা দেবী খুবই খুশি হয়, কিন্তু সুমি দেবী মনে মনে তার বৌমার উপর রেগে যায়। কিছুক্ষণ পর সুমি দেবী তার বৌমার সাথে শপিং করতে যায়। রানী সেখানে গিয়ে দামি শাড়ি কিনলে সেই একই দামি শাড়ি বিমলা দেবীর জন্য কিনে নেয়। এতে করে তাদের অনেক টাকা খরচা হয়ে যায়। আজকে আমার শপিং করতে আসাটাই ভুল হয়েছে। বিমলা সব সময় তোমাকে সস্তায় জিনিসপত্র কিনে দেয়, আর ওগুলো দিয়েই তোমাকে হাত করেছে, কিন্তু তুমি ওকে এখন 1000 টাকা দামের শাড়ি দেবে? আমার ছেলের টাকা এভাবে ধ্বংস করছো? আরে চুপ করুন তো, এত টাকা নিয়ে কি স্বর্গে যাবেন? যা করছি বেশ করছি। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। প্রত্যেকদিন রানী যখন তার শাশুড়ি মায়ের সাথে গল্প করতে বসে কিংবা বরের সাথে ঘুরতে যাবে বলে ঠিক করে, তখনই বিমলা দেবী তাকে ফোন করে নিজের বাড়িতে ডেকে নেয়। রানী, আমার শরীরটা ঠিক ভালো নেই, আমি ডাক্তার দেখাতে যেতাম, ভেবেছিলাম তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। তুমি কি ফ্রি আছো? ফ্রি থাকলে চলে আসতে পারো। আজকে তো একটু বিকাশের সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি আসছি, অন্য কোনো দিন ঘুরতে যাব। এই বলে রানী আবার বিমলা দেবীর বাড়িতে চলে যায়, কিন্তু যা দেখে বিকাশ খুব রেগে যায়। কিন্তু রানী প্রতিবেশীর বাড়িতে গিয়ে যা যা দেখে, বাড়িতে ফিরে এসে সে তার শাশুড়ি মা এবং বরের কাছে সেই একই জিনিসপত্র কেনার জন্য আবদার করে, যার ফলে তাদের সংসারে অনেক খরচা বেড়ে যায়। বিমলা দেবী বাড়িতে রং করালে রানীও বাড়ি রং করিয়ে নেয়। বিমলা দেবী কোনো জিনিসপত্র কিনলে রানীও সেই একই জিনিসপত্র কিনে নেয়। কিন্তু এবার সেই ঘটনাগুলো কিছুতেই বিকাশ কিংবা তার মা সহ্য করতে পারে না। আমি কিন্তু তোমাকে বারবার ওদের বাড়ি যেতে বারণ করছি, কিন্তু তবু তুমি আমার কোনো কথা শুনছো না, তাই আমি কিন্তু তোমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেবো বলে দিলাম। তোমার সাহস আছে নাকি আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়ার? তুমি যদি আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দাও, বিমলা কাকিমা আমাকে বলেছে তোমার কাছ থেকে খোরপোশ দাবি করতে, কিন্তু তোমার তো টাকা নেই, তাই তুমি আমাকে টাকা দিতে পারবে না, তাই আমি এখানেই থাকবো। রানী এমন কথা বললে বিকাশ একেবারে আকাশ থেকে পড়ে, কারণ বিমলা দেবী সবসময় তার বউকে ভুলভাল বুদ্ধি শেখায়। এভাবেই রানী সবসময় বিমলা দেবীর কথা শুনে সংসারে অশান্তির সৃষ্টি করে। একদিন
কালকে আমি যখন বাজার থেকে ফিরছিলাম তখন দেখলাম তোমার বর একটা মেয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আমার মনে হয় ও তোমার সাথে বেশি দিন সংসার করবে না, তোমাকে ছেড়ে দেবে। তাই আগে থেকেই তুমি ব্যবস্থা নিতে শুরু করো, বাড়ি নিজের নামে লিখিয়ে নাও, না হলে কখন তোমাকে ডিভোর্স দিয়ে দেবে তুমি জানতেই পারবে না। এই কথা শুনে রানী কাঁদতে কাঁদতে তখনই বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরেই সে তার বরের সাথে তুমুল ঝগড়াঝাটি শুরু করে। আরে বাবা, ওটা আমার অফিস কলিগ, আমার বসের মেয়ে, আমার বোনের মতো। কালকে আমরা অফিস থেকে বেরিয়ে একসাথে বাড়ি ফিরছিলাম, তাই কাজের কথা বলছিলাম। তুমি বেকার বেকার আমাকে সন্দেহ করছো। তোমার যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে তুমি ওনাকে ফোন করে নিতে পারো। আমি কিছু শুনতে চাই না, তোমার কথা ভুল। বিমলা কাকিমার সব কথা ঠিক, আমি ওনাকে বিশ্বাস করব, তোমাকে আমি বিশ্বাস করতে পারবো না। তুমি তো বিমলা কাকিমা বলতে একেবারে পাগল। উনি আসলে বিমলা কাকিমা নাকি ময়লা কাকিমা সেটা আমার জানা আছে। আমাদের সংসারের মধ্যে ময়লা ছড়িয়ে দিচ্ছে আর তোমার মাথায় ভুলভাল জিনিসপত্র ঢুকিয়ে দিচ্ছে। আজকে ওরা একদিন কি আমার একদিন। বিকাশ তখনই তার মায়ের কাছে গিয়ে সব ঘটনা জানায়। কিছুক্ষণ আলোচনা করার পর তারা দুজনে ঠিক করে এবার তারা লুকিয়ে লুকিয়ে রানীকে নিয়ে বিমলা দেবীর বাড়িতে যাবে। তারা রানীকে নিয়ে রাত্রিবেলা ঠিক 10টার সময় বিমলা দেবীর বাড়িতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা যে রহস্যের উন্মোচন করে সেই বিষয়ে রানীর আগে থেকে কোনো ধারণা থাকে না। রানী দেখে যে বিমলা দেবী তার বৌমা সুমনার উপর ভীষণই অত্যাচার করে। এমনকি বিমলা দেবী এবং তার ছেলে দুজনে মিলে সুমনাকে মারধরও করে, যা দেখে রানী ভীষণই ভয় পেয়ে যায়। আমার বিবাহ বার্ষিকীর দিন তুই ওই ফালতু মেয়েটার সাথে আমার নামে নিন্দা করছিলিস। আমি সবসময় ওকে ব্যবহার করি, নিজের স্বার্থে ওকে ডেকে নিয়ে আসি, আর তুই ওকে ভাগিয়ে দিতে চাস। ও যেন ভুলেও জানতে না পারে যে সংসারের সমস্ত কাজ তুই করিস আর তোকে আমরা মারধর করি। না হলে কিন্তু তোকে আমরা মেরে মেরে সত্যিই মেরে ফেলবো। আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে আর মারবেন না, আমাকে ছেড়ে দিন। এমন সময় রানী এবং তার পরিবার সেখানে এসে উপস্থিত হয়। রানীকে দেখা মাত্রই বিমলা দেবী ভীষণই ভয় পেয়ে যায়। আমার চোখ থেকে সব পর্দা উঠে গেছে কাকিমা। আমি ভাবতেই পারি না যে আপনি আপনার ছেলের বউয়ের উপর এরকম নির্যাতন করতে পারেন। আমি আপনাকে অন্যরকম ভেবেছিলাম, তাই সারাক্ষণ আমি আপনার বাড়িতে এসে পড়ে থাকতাম। আপনার কথা শুনে আমি আমার শাশুড়ি মাকেও খারাপ বলে মনে করতাম। আমি আপনার কথা শুনে ভুল করেছি। আমি এবার আপনার নামে পুলিশ কেস করব। রানী সেই মুহূর্তে পুলিশকে ফোন করে ডেকে নিয়ে আসে। পুলিশ বিমলা দেবী এবং তার ছেলেকে ধরে নিয়ে চলে যায়। তারপর থেকে রানী কখনো কোনো প্রতিবেশীর বাড়িতে গিয়ে থাকতে চায় না। সে তার শাশুড়িমা এবং স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার করে। রিঙ্কি তার মা কাঞ্চনা দেবী এবং তার দাদা আকাশের সঙ্গে বাস করত। উচ্চ মাধ্যমিক পাশ করে রিঙ্কি সবে সবে কলেজে ভর্তি হয়েছিল। তাদের পরিবারটা একটা মধ্যবিত্ত পরিবার ছিল। রিঙ্কির বাবা ছিল না, তাই রিঙ্কির দাদা আকাশের উপরই তাদের সংসারের সমস্ত দায়িত্ব ছিল। আকাশ তাদের পরিবারের একমাত্র ইনকাম সোর্স ছিল। একদিন রিঙ্কি টিভি দেখছিল, তখন সে টিভিতে ব্ল্যাক অ্যাক্টিভা স্কুটির অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পায়। এই দেখে সে খুবই খুশি হয়। সে সোফা থেকে উঠে সোজা টিভির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সে টিভির খুব কাছাকাছি দাঁড়িয়ে ব্ল্যাক অ্যাক্টিভা স্কুটির অ্যাডগুলো দেখতে থাকে। তখন তার মা সেখানে এসে রিঙ্কির মাথায় খুব জোরে একটা গাঁটটা মারে। রিঙ্কি খুব জোরে চেঁচিয়ে ওঠে, কি জোরে লাগলো! মা, তুমি আমাকে মারলে কেন? আমি কি করেছি? কি করেছিস? আমি কখন থেকে ডাকছি তোকে, ডাকতে ডাকতে তো আমার গলা শুকিয়ে গেল। আর তুই শুনতে পাচ্ছিস না? শুনতে পাবি কিভাবে? টিভির মধ্যে তো ঢুকে বসে আছিস। তোর চোখ কি অন্ধ হয়ে গেছে নাকি যে তুই এরকম ভাবে টিভির কাছে এসে টিভি দেখছিস? আরে না মা, দেখো না আমি কি দেখছি, দেখো একবার। এই যে আমি যে তোমাকে স্কুটিটার কথা বলেছিলাম না, এই যে মা দেখো দেখো, এই ব্ল্যাক রঙের স্কুটিটা। এই স্কুটির নাম হলো অ্যাক্টিভা। খুব ভালো স্কুটি, কি সুন্দর লাগছে দেখো। হ্যাঁ হ্যাঁ দেখলাম, ভালো লাগছে। মা, এটা আমাকে কিনে দাও না। আমি তোমাকে এই স্কুটিটাই কিনে দেওয়ার কথা বলেছিলাম। আমার এই স্কুটিটা চাই মা। আমি কলেজে নিয়ে যাব। রোজ রোজ বাসে করে যাওয়া আসায় কত টাকা খরচ হয় বলো তো? স্কুটি পেয়ে গেলে আমি স্কুটি নিয়েই রোজ কলেজে যেতে পারবো। ও আচ্ছা, স্কুটি পেয়ে গেলে ফ্রিতে কলেজে যেতে পারবি, বাস ভাড়া লাগবে না। আর স্কুটি কেনার সময় যে নোটটা দিতে হবে সেটা কে দেবে? আমি টাকা কোথায় পাবো? তুই যে আমাকে স্কুটি কিনে দিতে বলছিস, আমি কি চাকরি করতে যাচ্ছি? তোর পুরানো যে সাইকেলটা আছে স্কুল থেকে দিয়েছিল, ওই সাইকেলটা ঠিক করে দেব। ওটা নিয়েই কলেজে যাবি, তাহলে আর বাস ভাড়া লাগবে না।
ঠিক সেই সময় সেখানে রিঙ্কির দাদা আকাশ চলে আসে। কি হয়েছে কি রিঙ্কি, এত ঘ্যান ঘ্যান করছিস কেন? দাদা দেখো না, মাকে ব্ল্যাক রঙের অ্যাক্টিভা স্কুটি কিনে দিতে বলছি, মা দিচ্ছে না। তুমি এই স্কুটিটা আমাকে কিনে দাও না, স্কুটিটা খুব ভালো। স্কুটি নিয়ে কি করবি তুই? স্কুটি নিয়ে কি করব মানে? স্কুটি নিয়ে মানুষ কি করে? আমি স্কুটি চালিয়ে কলেজে যাব। আমার অনেক বন্ধু আছে স্কুটি নিয়ে কলেজে যায়, আবার অনেকে তো 4 চাকা গাড়ি নিয়েও কলেজে যায়। আর আমি প্রত্যেকদিন ভিড় বাসে ঠেলা খেতে খেতে কলেজ যাচ্ছি। হ্যাঁ, তো তোর বন্ধুরা স্কুটি নিয়ে যায়, গাড়ি নিয়ে যায়, তাই বলে কি তোকেও স্কুটি কিনে দিতে হবে নাকি? তোর বন্ধুরা বিষ খেয়ে মরলে তুইও বিষ খেয়ে মরবি নাকি? এখনো পর্যন্ত সাইকেল চালাতে ঠিকঠাক ভাবে শিখলি না, আর তুই নাকি স্কুটি চালাবি? দাদা কে বলেছে আমি সাইকেল চালাতে পারি না? তুমি একবার স্কুটিটা কিনে দাও, তারপর দেখবে আমি তো 2-3 দিনে স্কুটি চালানো শিখে যাব। দাদা প্লিজ স্কুটিটা কিনে দাও। আমার কাছে তোর স্কুটি কিনে দেওয়ার মতো কোনো টাকা পয়সা নেই, বুঝেছিস? তোর মতো বয়সে আমার কাছে সাইকেলও ছিল না। আমি 1 ঘন্টা ধরে হেঁটে হেঁটে স্কুলে যেতাম। চল যা, গিয়ে পড়তে বস, যা যা। আকাশের কথা শুনে রিঙ্কির মন খুব খারাপ হয়ে যায়। রিঙ্কি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন রিঙ্কি তার বন্ধু মমিতার সঙ্গে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই রিঙ্কি একটা মেয়েকে গোলাপি রঙের স্কুটি চালিয়ে রাস্তা দিয়ে যেতে দেখে। এ বাবা, ছি ছি, গোলাপি রঙের স্কুটি কেউ কেনে? সত্যি এই মেয়েগুলো না, এই গোলাপি রংটা যে মেয়েদের কিভাবে ফেভারিট কালার হতে পারে আমি কিছুতেই বুঝতে পারি না। মেয়েরা সব কিছুতেই গোলাপি আর গোলাপি। দেখ, গোলাপি রঙের স্কুটি নিয়ে যাচ্ছে মেয়েটা, কি বাজে দেখাচ্ছে। হ্যাঁ, সবার পছন্দ তো একরকম নয়, তবে বেশিরভাগ মেয়ের গোলাপি রং ফেভারিট। আমি জানি তোর গোলাপি রং একটুও ভালো লাগে না, তোর ফেভারিট কালার হলো ব্ল্যাক। আরে গোলাপি হোক বা ব্ল্যাক, মেয়েটার কাছে অন্তত একটা স্কুটি আছে, আমাদের কাছে তো সেটাও নেই। আরে আমাদের তো কপালই খারাপ, প্রত্যেকদিন ভিড় বাসে ধাক্কা খেতে খেতে কলেজে যাই। আরে না রে, আমার কপাল খারাপ না, আমি কিছুদিনের মধ্যেই একটা ব্ল্যাক রঙের অ্যাক্টিভা স্কুটি কিনবো। কি সত্যি বলছিস নাকি ঢপ দিচ্ছিস? তোর বাড়ি থেকে কিনে দেবে বলেছে? হ্যাঁ অবশ্যই, আমি কিছু চাইবো আর আমার বাড়ি থেকে দেবে না, এটা কখনো হতে পারে? তুই শুধু দেখ না। তবে স্কুটি কিনলে আমি কালো রঙেরই অ্যাক্টিভা কিনবো, না হলে তো আমি স্কুটিই কিনবো না। এসব আলতু ফালতু রং, ছি। বাহ, খুব ভালো, কিন্তু ব্ল্যাক অ্যাক্টিভা স্কুটির দাম তো অনেক বেশি রে। বাপরে বাপ, আমার বাড়ি থেকে আমাকে কোনোদিনও কিনে দেবে না। স্কুটি কেনার কথা বললে বলে যে হাত পা ভেঙে বসে থাকবি, তখন বিয়ে দিতে পারবো না। এভাবেই দুই বন্ধু গল্প করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসে এবং দুই বন্ধু ভিড় বাসে কষ্ট করে কলেজে চলে যায়। এরকম ভাবে সময় কাটতে থাকে। রিঙ্কি প্রত্যেকদিন কলেজ থেকে বাড়ি এসে ব্ল্যাক অ্যাক্টিভা স্কুটির জন্য কান্নাকাটি করত, কিন্তু তার বাড়ি থেকে তাকে স্কুটি কিনে দিত না। সে প্রত্যেকদিন রাতে ঘুমিয়ে ঘুমিয়ে ব্ল্যাক অ্যাক্টিভা স্কুটির স্বপ্ন দেখত। এরকম ভাবেই কয়েক মাস কেটে যায়। সে স্কুটি কিনতে না পারায় তার বন্ধু মমিতা তাকে নিয়ে মাঝে মধ্যে মজা করত। এভাবেই দেখতে দেখতে রিঙ্কির জন্মদিন চলে আসে। সাধারণত রিঙ্কির জন্মদিন সেভাবে পালন করা হতো না, তাই নিজের জন্মদিন নিয়ে রিঙ্কির সেরকম কোনো উৎসাহ ছিল না। রিঙ্কি, কি করছিস? এদিকে আয়, একটা জিনিস দেখবি। আমি একটা নতুন বাইক কিনেছি, আয় দেখবি আয়। এটা শুনে রিঙ্কির মন খুবই খারাপ হয়ে যায়। কি, তুমি নতুন বাইক কিনেছো? আর তুমি যে বললে তোমার কাছে টাকা নেই, আমি কতদিন ধরে বলছি আমাকে একটা কালো রঙের অ্যাক্টিভা কিনে দিতে, তুমি দিলে না। আর এখন তাহলে নিজের জন্য বাইক কিভাবে কিনলে? আর এসব কথা পরে বলবি, আগে বাইকটা তো দেখবি, চল। আকাশ রিঙ্কিকে বাড়ির বাইরে নিয়ে যায়। রিঙ্কি দেখে তাদের বাড়ির সামনে একটা গোলাপি রঙের অ্যাক্টিভা স্কুটি রাখা আছে। ও বুঝেছি, এই স্কুটিটা তুমি আমার জন্য কিনেছো। কিন্তু দাদা, এটা তো গোলাপি রঙের, আমি তো তোমাকে কালো রঙের অ্যাক্টিভা কিনে দিতে বলেছিলাম। গোলাপি রং আমার একটুও ভালো লাগে না, আমার ব্ল্যাক কালার ফেভারিট। নাও, স্কুটি কিনে দিলাম, তাও তুই হ্যাপি হলি না? আরে কালো হোক কিংবা গোলাপি, একই তো ব্যাপার। তাছাড়া কালো অ্যাক্টিভা স্কুটির অনেক দাম ছিল রে বোন, আমার কাছে অত টাকা ছিল না। আমি তোর জন্য অনেক কষ্ট করে টাকা জমিয়ে এই স্কুটিটা কিনেছি। না, আমি গোলাপি রঙের স্কুটি নেব না, তুমি আমাকে কালো রঙের কিনে দাও। এই স্কুটিটা তুমি ফিরিয়ে দাও, আর কয়েক মাস পর আমাকে কিনে দেবে। না, একদম না, যেটা কেনা হয়েছে সেটা নিবি নে, না হলে ছাড়, তোর দাদা স্কুটিটা চালাবে।
কালো আবার কোনো রং হলো? কালো তো অশুভ রং, এই রংটাই খুব সুন্দর। আমার কালো জিনিস পছন্দ না, তাই এখন তোকে এই স্কুটিটাই চালাতে হবে, কিচ্ছু করার নেই। রিঙ্কি বাধ্য হয়ে বলে, ঠিক আছে, কি আর করব। ঠিক সেই সময় রিঙ্কির বন্ধু মৌমিতা তাকে ফোন করে। হ্যাপি বার্থডে রিঙ্কি। থ্যাংক ইউ মৌমিতা। এই জানিস, আমার জন্মদিনে আমার দাদা আমাকে কালো রঙের অ্যাক্টিভা গিফট করেছে। তুই আমাকে নিয়ে অনেক মজা করেছিস। দেখ, আমি বলেছিলাম না স্কুটি কিনবো, আমি কিনেই ছেড়েছি। কি সত্যি? ওয়াও, কালকে কলেজে নিয়ে আসবি তাহলে? আমিও স্কুটি চালাতে পারি, আমাকে কিন্তু স্কুটি চালাতে দিতে হবে। না না, কালকে নিয়ে যেতে পারবো না, আমি তো এখন স্কুটি চালাতে পারি না রে। আগে স্কুটি চালানো শিখবো, তারপর আমার বাড়ি থেকে স্কুটি নিয়ে বেরোতে দেবে। আমি তো কদিন কলেজে যাব না, দিনরাত প্র্যাকটিস করি, স্কুটি চালানোটা শিখবো, তারপর একেবারে কলেজে নিয়ে যাব। এই বলে রিঙ্কি ফোনটা কেটে দেয়। সে স্কুটি চালানো শিখতে শুরু করে। স্কুটি চালাতে গিয়ে সে অনেকবার স্কুটি থেকে পড়ে যায়। বেশ কয়েক জায়গায় সে আঘাতও পায়, কিন্তু তবুও সে স্কুটি চালানো শিখতে থাকে। মাত্র 2-3 দিন পর সে স্কুটি নিয়ে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সে ঠিকমতো স্কুটি চালাতে না পারায় স্কুটি চালাতে গিয়ে তার হাত কাঁপছিল। তবুও সে উপরওয়ালার নাম করে কোনো রকমে স্কুটি নিয়ে যাচ্ছিল। সে কলেজের অনেকটা কাছাকাছি যখন পৌঁছে যায়, তখন রাস্তার ধারে একটি মেয়ের স্কুটি রাখা ছিল। মেয়েটি তার স্কুটি রাস্তার ধারে রেখে ফোনে কথা বলছিল। রিঙ্কি স্কুটি চালাতে গিয়ে সেই মেয়েটির স্কুটিতে ধাক্কা মেরে সেটি ফেলে দেয়। এই, তুমি অন্ধ নাকি? রাস্তার ধারে দাঁড় করানো স্কুটিটা তুমি ফেলে দিলে? তোমার চোখের কোনো সমস্যা আছে নাকি তুমি স্কুটি চালাতে পারো না? তুমি কি করে জানলে? মানে, তুমি সত্যি সত্যি স্কুটি চালাতে পারো না? স্কুটি চালাতে পারো না যখন, তাহলে স্কুটি নিয়ে বেরিয়েছো কেন? না না, আমি পারি তো স্কুটি চালাতে, আসলে আমি ব্যালেন্সটা রাখতে পারিনি, সেই জন্য তোমার স্কুটিতে ধাক্কা মেরে ফেলেছি। সরি, কিছু মনে করো না প্লিজ। ও আচ্ছা, স্কুটির ব্যালেন্স সামলাতে পারো না, তবুও স্কুটি নিয়ে রাস্তায় বেরিয়েছো। আর যদি ব্যালেন্স সামলাতে পারতে, তাহলে তো এরোপ্লেন নিয়ে রাস্তায় চালানো শুরু করে দিতে। বেয়াদব মেয়ে একটা। রিঙ্কি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। সে মনে মনে ভাবে, কলেজে স্কুটি নিয়ে যাওয়া যাবে না। আমি মৌমিতাকে বলেছি আমি কালো রঙের স্কুটি কিনেছি, কিন্তু আমার স্কুটিটা তো গোলাপি রঙের। ও ভালো করেই জানে আমার গোলাপি রং পছন্দ না। আর ও যদি দেখে আমি গোলাপি রঙের স্কুটি কিনেছি, তাহলে ও আমাকে নিয়ে অনেক খিল্লি করবে। এক কাজ করি, স্কুটিটা কলেজ থেকে দূরে একটা জায়গায় পার্কিং করি। এই বলে রিঙ্কি কলেজ থেকে কিছুটা দূরে তার স্কুটি পার্কিং করে কলেজে যায়। কিরে, তোর স্কুটি কোথায়? তুই যে সকালে বললি স্কুটি নিয়ে কলেজে আসবি। ও বুঝেছি, আমি বলেছি আমাকে স্কুটি চালাতে দিতে হবে, সেই জন্য তুই স্কুটি আনিসনি, তাই তো? এই না না, আমি স্কুটি এনেছি তো। আসলে এখানে অনেক রোদ বলে আমি কলেজ থেকে দূরে ছায়া জায়গায় স্কুটি রেখেছি। কলেজ ছুটির পর তোকে দেখাবো। এই বলে দুই বন্ধু ক্লাস করতে চলে যায়। ক্লাস ছুটির পর রিঙ্কি অনেক রকম বাহানা করতে থাকে যাতে মৌমিতাকে স্কুটি দেখাতে না হয়, কিন্তু মৌমিতা তার স্কুটি দেখার জন্য জেদ করতে থাকে। রিঙ্কি বাধ্য হয়ে মৌমিতাকে তার স্কুটির কাছে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে রিঙ্কি দেখে তার স্কুটি সেখানে নেই। এই, আমি তো এখানে স্কুটি রেখেছিলাম, আমার স্কুটি কোথায় গেল? রিঙ্কি, আমার স্কুটি কি তাহলে চুরি হয়ে গেল রে? তুই তো পাগলের মতো এমন একটা জায়গায় পার্কিং করেছিস। কলেজে পার্কিং করে জায়গা থাকতে এখানে স্কুটি রাখার কোনো দরকার ছিল না। চল, কান্নাকাটি পরে করবি, আগে পুলিশ স্টেশনে যেতে হবে। এই বলে তারা দুজনে পুলিশ স্টেশনে যায়। ঠিক আছে, তোমার স্কুটির ডিটেলস বলো, গাড়ির নাম, গাড়ির নাম্বার, গাড়ির রং, সবকিছু বলো এক এক করে। আমার গাড়িটা গোলাপি রঙের অ্যাক্টিভা স্কুটি ছিল, আমি মাত্র 3-4 দিন আগেই স্কুটিটা কিনেছিলাম। এই, গোলাপি রঙের কেন? তোর স্কুটিটা তো কালো রঙের ছিল। হ্যাঁ, মানে ব্ল্যাক, হ্যাঁ মানে ব্ল্যাক পিঙ্ক কালারের ছিল। পিঙ্ক ব্ল্যাক কালারের, মানে রংটা মেশানো ছিল। আরে কি বলছো কি, ঠিক করে বলো। গাড়িটা আদৌ তোমার ছিল বলে আমার তো মনে হচ্ছে না। তুমি তো গাড়ির রঙই ঠিকঠাক করে বলতে পারছো না। না, আসলে আমার গাড়ির রংটা গোলাপি ছিল। মমিতা, আমি তোকে মিথ্যে কথা বলেছিলাম যাতে তুই আমাকে নিয়ে মজা না করিস। আর আমার গাড়ির রং গোলাপি তুই যাতে দেখতে না পাস, সেই জন্যই আমি কলেজে গাড়ি পার্কিং করিনি। ধুর বাবা, তুই না সত্যি পাগল। এত ছোট একটা কারণ নিয়ে এত মাতামাতি করিস কেন? অফিসার বাবু, আপনি দয়া করে স্কুটিটা খোঁজার ব্যবস্থা করুন।
রিঙ্কি বাড়ি এসে স্কুটির জন্য অনেক কান্নাকাটি করতে থাকে। স্কুটি গোলাপি রঙের হলেও সেটা তার কাছে খুবই প্রিয় হয়ে উঠেছিল। তার দাদা অনেক কষ্ট করে টাকা জমিয়ে তাকে স্কুটিটা কিনে দিয়েছিল। স্কুটিটা চুরি হয়ে যাওয়ায় রিঙ্কি খুবই ভেঙে পড়ে। কলেজে যাওয়া বন্ধ করে দেয়, এমনকি বাড়িতে খাওয়া দাওয়া করাও ছেড়ে দেয়। এরকম ভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন হঠাৎ করে কয়েকটা পুলিশ তার স্কুটি বাড়িতে দিয়ে যায়। রিঙ্কি তার স্কুটি পেয়ে খুবই খুশি হয়। সে স্কুটি নিয়ে মৌমিতার কাছে যায়। মৌমিতা তাকে স্কুটির কালার চেঞ্জ করার আইডিয়া দেয়। রিঙ্কি আইডিয়াটা পেয়ে খুবই খুশি হয় এবং তার স্কুটির কালার গোলাপি থেকে কালো করিয়ে নেয়। এভাবেই রিঙ্কির কালো অ্যাক্টিভা স্কুটির স্বপ্ন পূরণ হয়ে যায়।